কিছু দূর যেতেই রাস্তায় মাথা ঘুরে পড়ে যান। পাকা রাস্তা তো, মাথাও ফেটে গেছে। বন্দিকে নিয়ে যাও ক্যান্টিনে, লাঞ্চ করেনি এখনো, লাঞ্চ করিয়ে আনো। কতটুকু শেষ করে দুর্জয় আর কিছু না বলে দ্রুত পায়ে ইমার্জেন্সি ইউনিটে প্রবেশ করে। লেফটেন্যান্টটা এতক্ষণ সামান্য দূরে দাঁড়িয়ে সবটা দেখছিল। দুর্জয় ভেতরে যেতেই সাইফ এগিয়ে আসে, মাসুদের সাথে হ্যান্ডশেক করে বলে, হাই, আমি লেফটেন্যান্ট সাইফ। বন্নিকে আমি নিয়ে যাচ্ছি। আমাকে চেনেও, তাই আমার সঙ্গে বেশি কমফোর্ট ফিল করবে। মাসুদ মানা করে না, তবে মনে মনে ঠিক করে সে নিজেও সঙ্গে যাবে। হাজার হোক স্যারের অর্ডার। সাইফ এগিয়ে এসে বন্নির পাশে বসে। বন্নি আর চোখে একবার সাইফকে দেখে চোখ মুছে আবার চিপস খাওয়ায় মনোযোগ দেয়। সাইফ হাত বাড়িয়ে বন্নির চিপসের প্যাকেট থেকে একটা চিপস নিতে চাইলে বন্নি দ্রুত দূরে সরে যায়। সে দেবে না। সাইফ ঢং করে বলে, ভেবেছিলাম তোমাকে এখানে সব থেকে মজার বিরিয়ানি খাওয়াবো, কিন্তু তুমি মেবি ইন্টারেস্টেড না। বন্নির সঙ্গে সঙ্গে সাইফের দিকে তাকায়। কিছু একটা ভেবে নিজের হাতে চিপসের প্যাকেটটা সাইফের দিকে এগিয়ে দিয়ে বলে, তুমি চিপস খাও স্টুপিড আঙ্কেল, আমি বিরিয়ানি খাবো। অপমানে মুহূর্তেই সাইফের মুখটা থমথমে হয়ে যায়। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা লেফটেন্যান্টটা সাইফের চুপসে যাওয়া মুখ দেখে চাপা হাসছিল। তাদের দিকে তাকাতেই বন্নির আচানক চোখ দিয়ে আটকায় সাদাতের দিকে। সুদর্শন যুবকটাকে দেখতেই সে হতবাক হয়ে তাকিয়ে রয়। এই আঙ্কেলকে সে আগে কখনো দেখেনি কেন? কি সুন্দর, একদম মার্বেল মুভির হিরোগুলোর মতো। ভারী চোখগুলো মেলে পিটপিট করে তাকাই বাণী। মনে হচ্ছে যেন এক গভীর ঘুম থেকে উঠেছে। চারিপাশ হতে ভেসে আসছে মানুষের চাপা কথাবার্তার আওয়াজ। প্রথম দফায় চোখ খুলতে নিয়েও লাইটের আলোয় চোখ কুচকে বুঝে ফেলে সে। দ্বিতীয় দফায় ধীরে ধীরে তা মেলে তাকায়। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে চারিপাশ তাকাতেই দেখতে পায় তার হাতে ড্রিপ লাগানো ফিরোজা রঙের 3 পিসটার সম্পূর্ণ কম্বলে ঢাকা। বেডের দুদিকে বিশাল পর্দা টানা, বাকি দুপাশে রয়েছে দেয়াল। কিন্তু বাণীর চোখ গিয়ে আটকায় দেয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা এলোমেলো দুর্জয়ের দিকে। মাথাটা দেয়ালের সঙ্গে এলিয়ে চোখ বুজে রেখেছে, হাত দুটো বুকের কাছে আড়াআড়ি ভাঁজ করা। চেহারায় সুস্পষ্ট কিছুটা চিন্তা এবং ক্লান্তির ছাপ। বাণী মাথা তুলে বসতে চায়, কিন্তু সঙ্গে সঙ্গে মাথার পেছনের দিকটা ব্যথা করে ওঠে তার। উঠে বসার বৃথা চেষ্টা বাদ দিয়ে বাণী শুয়েই রয়। মনে করার চেষ্টা করে কি হয়েছিল। স্কুল থেকে ফেরার পথে আচমকা চোখের সামনে সবটা ঝাপসা হয়ে ওঠে তার। তারপর আর কিছু মনে নেই। মুহূর্তেই বাণী অস্থির হয়ে ওঠে। বন্নি তার সঙ্গে ছিল, তাহলে বন্নি কোথায়? বাণী আরেকবার আশেপাশে তাকায়, পরপর উঠে বসার চেষ্টা করে। কিছুটা শব্দ পেতেই দুর্জয়ের সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকায়। সে ঘুমায়নি, বরং কিছু সময়ের জন্য চোখ বুজে রয়েছিল। চোখ দুটো ভীষণ জ্বালা করছে। সে বাণীকে উঠে বসতে দেখে এগিয়ে আসে। বাণী ততক্ষণে বেডে পা ঝুলিয়ে বসেছে। দুর্জয় শান্ত স্বরে বলে, রিল্যাক্স, বন্নি ঠিক আছে, বাহিরেই আছে। ইমার্জেন্সি ইউনিট হওয়ায় ওকে ভেতরে আসার পারমিশন দেবে না। বন্নি ক্ষীণ স্বরে আওড়ায়, ও একা বাইরে? না, আমার লেফটেন্যান্টরা আছে। বন্নি ওদের কোম্পানি বেশ এনজয় করছে। আমি 10 মিনিট অন্তর অন্তর চেক করে আসছি, চিন্তা নিও না। বাণী কিছুটা ধাতস্থ হয়ে স্থির হয়ে বসে। দুর্জয় একটা পানির বোতল খুলে এগিয়ে দেয় বাণীর দিকে। শান্ত গলায় বলে, প্রেশার অত্যাধিক লেভেলের লো তোমার, হিমোগ্লোবিনের মাত্রাও লো। এতটা অযত্ন কেন বান্নি? বাণী জবাব দেয় না। নীরবে পানির বোতলটা হাতে নিয়ে কিছুটা পানি খায়। গলাটা বেশ শুকিয়েছিল তার। দুর্জয় আরও এক দফা প্রশ্ন করে, কিসের দায়ে নিজেকে এভাবে শেষ করে দিচ্ছ? বাণী এবারও জবাব দেয় না, নীরব রয়। মনে পড়ে যায় গতকালের ঘটনা। স্কুল থেকে ফিরে খাওয়া দাওয়া করে বাণী আর বন্নি ঘুমিয়ে পড়েছিল। ছাদ থেকে কাপড় আনার কথা খেয়াল ছিল না তার। যখন ঘুম ভাঙে তখন সন্ধ্যা। মাগরিবের আজানের ধ্বনি চারিদিকে শোনা যাচ্ছে। বাণী দ্রুত মাথায় ওড়না পেঁচিয়ে বেরিয়ে যায় কাপড় আনতে। ছাদের অন্য পাশে দাঁড়িয়ে তখন রিহাব নামক লোকটা সিগারেট ফুঁকতে ব্যস্ত ছিল। পানির ট্যাঙ্কির অপর পাশে হাওয়ায় বাণী তা খেয়াল করেনি। সে যখন এক এক করে কাপড় নিচ্ছিল, আচমকা শরীরে অশালীন ছোঁয়া অনুভব করে। বাণীর হাতের কাপড়গুলো পড়ে যায়। সঙ্গে সঙ্গে সে ছিটকে দূরে সরে যায়। ঘুরে তাকিয়ে রিহাবের মুখটা দেখতে সে হতভম্ব হয়ে যায়। রিহাবের মুখে সে কি বিশ্রী হাসি, কিসের শঙ্কায় জানা নেই। তবে বাণী তখন ত্রস্ত পায়ে দৌড়ে ঘরে গিয়ে দরজা জানালা সব আটকে বসেছিল। সে কি দম বন্ধ করার অনুভূতি। বাণীর খুব মরে যেতে ইচ্ছে করছিল। উপলব্ধি করতে পেরেছিল এই গোটা বিশ্বের কোনো কোণেই সে নিরাপদ নয়। সবাই সুযোগের অপেক্ষায়। সুযোগ পেলেই বাণীকে বিষাক্ত ছোবলে মুমূর্ষু করে তুলতে প্রস্তুত। সে রাতে বাণী সাহস করে সিথিয়াপার নাম্বারে কল করে পুরো ঘটনা জানায়। ওনার স্বামীর আসল মুখোশ সম্পর্কে জানায়। মহিলা কোনো মাটির তৈরি বা বাণীর জানা নেই। কিন্তু মুহূর্তে বড় বোনের মতো স্নেহ করা মহিলাটির রূপ বদলে ফেলে। বাণীকে বিন্দুমাত্র বিশ্বাস করে না।
বরং বলে বাণী মিথ্যা অপবাদ দিচ্ছে। আসল সমস্যাটা বাণীর নিজের চরিত্রেই, না হলে কি এরকম বাপ ছাড়া সন্তান জন্ম দেয়? আবার মাঝরাতে কিনা তার অ্যাপার্টমেন্টে কোনো পুরুষ মানুষও আসে। বাণী সেই মুহূর্তে ক্ষেপে উঠেছিল, কিন্তু মহিলা বাণীর তেজ দেখে তাকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেয় তিনি আর বাণীকে নিজের বাসায় দেখতে চায় না, যত দ্রুত সম্ভব এই বাসা খালি করে দিতে। বানিয়ে তখন রাগের বশে বলে ফেলেছিল এরকম চরিত্রহীনের বাসায় থাকতে সেও আগ্রহী নয়, কিন্তু সকাল হতেই বাণী উপলব্ধি করে আরও একবার সে কুলকিনারাহীন সমুদ্রের মাঝে আটকা পড়েছে। তীরে পৌঁছানোর জন্য কোনো বৈঠা নেই তার কাছে, আর না সে সাঁতার জানে। এই বিষাক্ত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি হতে মুক্তি পেতে বাণী স্কুলে যায়, কিন্তু সেখানেও শান্তি পায় না সে। সিথি নামক মহিলাটা ইতিমধ্যে বাণীর নামে কুৎসা রটিয়ে দিয়েছে তখন কলিগদের মাঝে। প্রতিটা কলিগ বাণীকে নিয়ে ফিসফিস করে সমালোচনায় মত্ত ছিল, বাঁকা চোখে তাকাচ্ছিল। বাণী মানসিক যন্ত্রণাটা আর নিতে পারছিল না, দাঁতে দাঁত খিচে কোনো মতে ক্লাসগুলো শেষ করে বেরিয়ে আসে সে। বন্নিকে নিয়ে স্কুল ছেড়ে বের হতে অনুভব করে শীতেও তার ঘাড় কামছে, শরীরটাও মৃদু কাঁপছে। তারপর সবটা ঝাপসা। দুর্জয়টাকে বাণী বর্তমানে ফিরে আসে, চোখ তুলে তাকায়। দুর্জয় সম্ভবত কিছু বলছিল, কথাগুলো বাণীর কানে স্পষ্ট পৌঁছায় না। সে নির্লিপ্ত দৃষ্টি মেলে দুর্জয়কে দেখতে থাকে। তার মন তাকে বলছে স্বার্থপরের ন্যায় এই নিখুঁত ছেলেটার জীবনে নিজের ছায়া যেন না মারায় বাণী। আর তার মস্তিষ্ক তাকে বলছে যে কখনো কখনো সমুদ্রের উত্তাল ঢেউতে দক্ষ ডুবুরিও নিজেকে সামলাতে হিমশিম খায়। প্রতিটা ঢেউ তাকে আশ্রের তীর হতে দূরে সরিয়ে নেয়, নিজের অতল গহীনে টেনে নেওয়ার খেলায় মত্ত হয়। সেরকম পরিস্থিতিতে বাঁচার জন্য ডুবুরির প্রয়োজন হয় সাহায্যের। সেই সাহায্য নেওয়ার ফলে ডুবুরিটা কখনো ছোট হয়ে যায় না, তবে সাহায্যকারী ঠিকই সম্মাননীয় হয়ে যায়। বাণীর মনে প্রশ্ন জাগে, দুর্জয় কি তার জীবনে সেই লাইফ জ্যাকেট? দুর্জয় নিজের কোনো প্রশ্নের জবাব না পেয়ে চুপ হয়ে যায়। নীরবে দেখতে থাকে ফর্সা আদলের মুখটায় অযত্নে গড়ে ওঠা রক্তশূন্য এবং দুর্বলতার ছাপ। বাণী সেই মুহূর্তে বলে ওঠে, তুমি আমাকে বিয়ে করতে চাও কেন? বাণীর প্রশ্ন শুনে দুর্জয় কিছুটা চমকায়, ফের ক্লান্ত স্বরে স্নিগ্ধতা মিশিয়ে জবাব দেয়, 5 নং ধাপে পৌঁছে গিয়েছি বলে। বাণী দুর্জয়ের কথার অর্থ বুঝে না। সে মাথা নত করে ফেলে, চোখের কার্নিশে তার অশ্রু এসে ভিড় করে। রুদ্ধস্বরে বলে, আমি সিদ্ধান্ত নিতে পারছি না দুর্জয়। আমি জানি আমি তোমার যোগ্য না। দুষ্কর হয়ে উঠছে। দুর্জয়ের কি হলো কে জানে। সে আলতো হাতে বাণীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, জীবনটা তোমার বাণী, সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার নেই। তবে তুমি কতটুকু যোগ্য সেই হিসাবটা না হয় আমাকেই ঠিক করতে দাও। তুমি শুদ্ধ, আমি দাগে জর্জরিত। সেই দাগ তোমার জীবনেও লাগবে। বাণী দৃষ্টি তুলছিল না, কিন্তু দুর্জয় তার চোখে চোখ রাখতে ব্যাকুল। তখন সে বেডের একপাশে থাকা বাণীর সাদা ওড়নাটা তুলে হাতে নেয়, অতঃপর তা বাণীর গায়ে আলগোছে পেঁচিয়ে দিয়ে এক হাঁটু ভেঙে তার সামনে বসে। নিজে চোখ তুলে বাণীর বিষাদ মাখা চোখ দুটো দেখে, অতঃপর হাজার বছরের তৃষ্ণার্তের ন্যায় তাকিয়েই রইল। চোখ দুটো বাণীর পানে স্থির থাকলেও ঠোঁট নাড়িয়ে আপনা আপনি বলে ওঠে, তুমি আমার দেখা সবথেকে সাহসী, স্বচ্ছ এবং শুদ্ধতম নারী বাণী। 8-10টা নারীর মতো বাণী লজ্জায় লাল হলো না, বরং বাণীর দু চোখ বেয়ে তখন দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়তে নেয়। দুর্জয় নিজের ডান হাত বাড়িয়ে হাতের তালুতে সেই অশ্রুবিন্দু জমালো, অতঃপর হাতটা সরিয়ে নিলে বাণী কম্পিত ভঙ্গিতে সেই শ্যামবর্ণের হাতের তালুতে নিজের বাম হাত রাখে। দুর্জয় বিস্মিত হয়, পরপর সচল মস্তিষ্ক ব্যাপারটা উপলব্ধি করতেই হাতের বন্ধন দৃঢ় করে। বাণী দুর্বল গলায় বলে, ভরসাটুকু আমার শেষ সম্বল ছিল, তা আজ তোমাকে দিলাম, সামলে রেখো। সোজা সাপটা একটা সত্য কথা বলি, তোমায় ভীষণ রকম ভালোবাসি। হাজার যুদ্ধ বয়ে গেছে মনে তোমায় এই কথা বলবো বলে। বলা হয়নি কথা কি ছিল এই মনে, বলা হয়নি কথা কি ছিল এই মনে। জানি আবার একটি জন্ম আমার কবু হবে না, জানি আবার এমন করে তোমার দেখা পাবো না। কানে হেডফোন গুজে ক্যান্টিনের টেবিলটায় মাথা এলিয়ে দিয়ে চোখ বুজেছিল সাদাত। কিছুটা বিশ্রামের সন্ধানেই পদক্ষেপ, তবে আচমকাই গানটা থেমে কানে তীক্ষ্ণ স্বরে বেজে ওঠে রিংটনের শব্দ। সঙ্গে সঙ্গে সে চোখ মুখ কুচকে সোজা হয়ে বসে। ফোনটা হাতে নিয়ে নামটা দেখতেই ক্লান্তি ভুলে আচানক মনটা ফুরফুরে হয়ে যায়। সে সতেজ হাসি মুখে লেপটে ফোনটা রিসিভ করে কানে ধরতেই অপর পাশ হতে বাজখাই স্বরটা বলে ওঠে, এই ছেলে কোথায় তুমি? ব্যাস সাদাতের ফুরফুরে মেজাজের পিন্ডি চটকে দেয় দৃশান। সাদাত বেরস স্বরে বলে, পৃথিবীতেই আছে, অন্য কোনো গ্রহে তো আর যার অ্যাক্সেস নাই, তাই। দৃশান বিরক্তিকর গলায় বলে, তোমাদের বয়সী ছেলেদের এই এক সমস্যা, বড়দের সাথে কথা বলার ম্যানার্স নেই একদম। সালাম আদব কায়দা সব ভুলে বসে আছো। সাদাতের মেজাজ খারাপ হয়। এই মহিলার কি কথা বলার সময় প্রতি সেকেন্ডে রিমাইন্ডারের মতো আমি তোমার সিনিয়র এই রিয়েলিটি চেক দেওয়াটা খুব জরুরি? সাদাত তো এই ব্যাপারটা ভুলে যায়নি মোটেও।
তবুও কেন? সাদাত দাঁতে দাঁত চেপে বলে, জরুরি কিছু না হলে ফোনটা রাখো, আমি ব্যস্ত। আচ্ছা ওয়েট, এটা বলতে কল করেছিলাম যে আমি চট্টগ্রাম আছি। আগামীকাল সেন্ট মার্টিন ঘুরতে যাব, তারপর আবার ঢাকা ব্যাক করব। যদি ফ্রি থাকো তবে এখন চাইলে দেখা করতে পারি। গত কদিন ধরে শুধু হোটেলের রিসিপশনিস্ট, উবার ড্রাইভার আর রেস্টুরেন্টে ওয়েটারদের চেহারা দেখতে দেখতে আমি হাঁপিয়ে গিয়েছি। সাদাত না চাইতেও কিছুটা উৎফুল্ল স্বরে বলে ওঠে, তুমি চট্টগ্রামে কোথায়, কখন এসেছো? তোমার বয়সী ছেলেদের এই আরেকটা সমস্যা, তোমরা অতিরিক্ত প্রশ্ন করো। ফ্রি থাকলে নিজের লোকেশন শেয়ার করো, আমি আসছি। বলেই ফোনটা কেটে দেয় দৃশান। সাদাত ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে দ্রুত নিজের লোকেশন শেয়ার করে পাঠায়। আচমকাই তার হাসি মিলিয়ে যায়। সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পাশের টেবিলটাই তাকায়। টেবিলে বসে থাকা 5 জন যুবকের তীক্ষ্ণ দৃষ্টি তখন সাদাতের পানে নিবদ্ধ। সাহেব মুখে একটা একটা করে চিপস পুড়তে পুড়তে কেমন সন্ধিহান দৃষ্টিতে সাদাতকে দেখছে। সাদাত ঘাবড়ে যায়, নিজেকে সামলে নিয়ে বলে, এভাবে তাকিয়ে আছিস কেন তোরা? জুনায়েদ হতাশ গলায় বলে, তোর জীবনে কোন নারীর আগমন ঘটেছে আর সেই গুরুত্বপূর্ণ কথাটা তুই একবারও আমাদের জানানোর প্রয়োজন মনে করলি না? এই ছিল তোর বন্ধুত্ব? ছি সাধু, সেই মনিউ। সাহেব সামান্য গলা ছেড়ে বলে, দ্যাটস নট আ বিগ ডিল। আমিও কিছুদিন ধরে ভাবছিলাম তোদের একটা বিষয় জানাবো, কিন্তু ব্যস্ততার কারণে জানানোর সুযোগ পাইনি। সেটা হলো আই এম ইন লাভ। দ্য গার্ল আই লাভ অলসো লাভস মি।